এখন যে দুপুর তা বোঝার সাধ্য নেই। ঘন কুয়াশার চাদর মুড়ি দিয়ে পৃথিবী ঘুমিয়ে আছে। সকাল থেকে সূর্যের দেখা নেই। কুয়াশা তার গভীর মায়াজালে সূর্যকে লুকিয়ে রেখেছে। পূর্ণা আলোক ঘরের বারান্দায় বসে কাঁদছে। তার পাশে বসে আছে প্রান্ত। প্রান্ত পূর্ণাকে নিয়ে যেতে এসেছে, কিন্তু পূর্ণার কোনো হুঁশ নেই। সে কেঁদেই চলেছে। মগা আলোক ঘরে ঘুমাচ্ছে। নাক দিয়ে বের হচ্ছে বিদঘুটে শব্দ। সেই শব্দে প্রান্ত বিরক্ত। সে দুই আঙুল কানে ঢুকিয়ে চুপচাপ বসে রইল। পূর্ণা হাঁটুর উপর থুতনি রেখে সুপারি গাছগুলোর দিকে তাকিয়ে আছে। তার চোখ বেয়ে টুপটুপ করে বৃষ্টি বর্ষণ হচ্ছে। বুকের জ্বালা পোড়া সহ্য করতে পারছে না। মৃদুলের শেষ কথাগুলো তার শরীরের প্রতিটি পশমকে পুড়িয়ে দিয়েছে। এই ব্যথা সে কোথায় লুকাবে? মনের মণিকোঠায় যত্ন করে রাখা ভালোবাসার মুখের তিক্ত কথা কি সহ্য করা যায়? পূর্ণা নিচের ঠোঁট কামড়ে ধরে বুকের ভিতরে তুফান বয়ে যাচ্ছে। লন্ড ভন্ড করে দিচ্ছে ফুসফুস, কিডনি, মস্তিষ্ক, সর্বাঙ্গ। পূর্ণার হেঁচকি উঠে। প্রান্ত চেয়ার ছেড়ে পূর্ণার সামনে এসে দাঁড়ালো। উৎকণ্ঠিত হয়ে বলল, আপা। পূর্ণা তার ডাগর ডাগর চোখ দুটো মেলে প্রান্তর দিকে তাকায়। চোখের দৃষ্টিতে দুঃখের মহাসাগর। পূর্ণা প্রান্তকে শক্ত করে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল। ভাই, আল্লাহ আমাদের থেকে কেন সবকিছু ছিনিয়ে নেয়? প্রান্ত পূর্ণার কথার মানে বুঝলো না, কিন্তু পূর্ণার কান্না তার হৃদয় ছুঁয়ে যায়। সে পূর্ণার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ সব ঠিক করে দিবেন আপা। বড় আপা বলে, যা হয় সব ভালোর জন্যই হয়। পূর্ণার কান্নার দমকে কিশোর প্রান্ত কেঁপে কেঁপে উঠে। আলোক ঘরের ডান পাশে রিদওয়ান দাঁড়িয়ে আছে। মৃদুল অন্দরমহলে আছে ভেবে সে পাতাল ঘর থেকে সোজা আলোক ঘরে এসেছে, কিন্তু এসে দেখে এখানে পূর্ণা হাউমাউ করে কাঁদছে। ব্যাপারটা কি? রিদওয়ান আলোক ঘরে আর গেল না। কলপারে রিনুকে দেখা যায়। রিদওয়ান চারপাশ দেখতে দেখতে কলপারে আসে। রিনু রিদওয়ানকে দেখে ভয়ে জমে যায়। রিদওয়ান নানা অজুহাতে রিনুর গায়ে হাত দেয়। রিনুর ভালো লাগে না, ভয়ে কিছু বলতেও পারে না। সে এতিম, ছোট থেকে এই বাড়িতেই বড় হয়েছে। যাওয়ার জায়গা নেই। রিদওয়ান রিনুকে প্রশ্ন করলো, পূর্ণা কাঁদতেছে দেখলাম, কিছু জানিস? রিনু কাচুমুচু হয়ে সকালের ঘটনা খুলে বলল। সব শুনে রিদওয়ান খুব খুশি হয়। গুনগুনিয়ে গান গেয়ে অন্দরমহলের দিকে যায়। আমিনা আলোকে নিয়ে অন্দরমহলের সামনে খেলছেন। রিদওয়ান আলোর দিকে হাত বাড়িয়ে ডাকলো, মামা এদিকে আসো। রিদওয়ান আলোকে কোলে নেয়। আমিনা ভারী করুণভাবে বলল, আমার রানীরই কি পাওন যাইতো না? রিদওয়ান চিন্তিত ভঙ্গিতে বলল, খোঁজা হচ্ছে, পেয়ে যাব। আলোকে আমিনার কোলে দিয়ে রিদওয়ান সদর ঘরে প্রবেশ করে। রান্নাঘর থেকে পদ্মজার কণ্ঠস্বর ভেসে আসছে। রিদওয়ান সেদিকে যায়। পদ্মজা রিদওয়ানকে দেখে চোখ ফিরিয়ে নিল, কাজে মন দিল। রিদওয়ান পদ্মজার উপর চোখ রেখে কপাল কুঁচকায়। এই মেয়ে এত চুপচাপ আর স্বাভাবিক কেন? সব মেনে নিল নাকি? রিদওয়ান মনের প্রশ্ন মনে রেখে জায়গা ত্যাগ করে। যাওয়ার পূর্বে লতিফাকে বলে গেল, লুতু খাবার নিয়ে আয়। রিদওয়ান চোখের আড়াল হতেই লতিফা ভেঙচি কাটে। মাংস রান্না হচ্ছে। মাংস রান্না হতে দেখলেই পদ্মজার ফরিনার কথা মনে পড়ে। ফরিনার হাতের মাংস ঝোলের স্বাদ ছিল অন্যরকম। অন্দরমহলের বাম পাশে ফরিনার কবর। আজ 3 দিন তিনি পৃথিবীর মায়া ছেড়েছেন। পদ্মজার বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। মাথার উপর ভারী বোঝা টানতে কষ্ট হচ্ছে। নিঃশ্বাসে নিঃশ্বাসে সে আল্লাহর নাম স্মরণ করছে, প্রার্থনা করছে এই বোঝার ঘানি যেন সে টানতে পারে। সেই ক্ষমতা আর ধৈর্য যেন হয়। লতিফা পদ্মজাকে চাপা স্বরে ডাকলো, পদ্ম। পদ্মজা তাকালো। লতিফা বলল, তুমি আমারে না কইছিলা বড় কাকা আর ছোট কাকার সব খবর দিতে? পদ্মজার দরজার বাইরে একবার তাকালো, তারপর লতিফার দিকে ঝুঁকে বলল, কি খবর এনেছো? শনিবার রাইতে ভোজ আসর বসাইব। কিসের? লতিফা কথা বলতে ভয় পাচ্ছে, তার দৃষ্টি অস্থির। সে ফিসফিসিয়ে বলল, মাইয়া পাচার করার কয়েকদিনের মাঝে সবাই একলগে বইয়া খাওয়া দাওয়া করে, পরের কাম নিয়ে কথাবার্তা কয়। এটাও কি নিয়ম? কত খারাপ এরা! এত মেয়ের জীবন নষ্ট করতে পেরেছে, সেই খুশিতে আনন্দ ফুর্তি করে। কয়জন থাকবে জানো? লতিফা বলল, 5 জন। পদ্মজা আর কথা বাড়ালো না, অন্যমনস্ক হয়ে উচ্চারণ করলো, শনিবার রাতে। লতিফা কপাল ঈষৎ কুচকিয়ে বলল, কিতা করবা ভাবছো? পদ্মজা তেজপাতা হাতে নিয়ে বলল, জানি না বুবু। পদ্মজা কথা বাড়াতে চাইছে না। বুঝতে পেরে লতিফা আর কথা বলল না। সে রিদওয়ানের জন্য খাবার প্রস্তুত করে। পদ্মজা বলল, জানো তোমার ভাই আমার আগে 2টা বিয়ে করছে। লতিফার হাত থেকে থালা পড়ে যায়, ঝনঝন শব্দ হয়। ভাত ঝোল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে। মৃদুল পুকুর পাড়ে বসে আছে, তার চোখ দুটি লাল। আজ ট্রেন নেই, আগামীকাল ভোরে ট্রেন আসবে। জুলেখার ফুপাতো বোনের শ্বশুরবাড়ি অনন্তপুর, আটপাড়ার পাশের গ্রাম নয়াপাড়ায়। জুলেখা সোজা তার বোনের বাড়িতে চলে এসেছে। এখানে আসার পর থেকে বাড়ির পাশে পুকুর পাড়ে বসে আছে মৃদুল। তার জিভ ভারী হয়ে আছে। অকপট বলে দেওয়া কথা তাকে খুঁড়ে খুঁড়ে খাচ্ছে। পূর্ণার কান্নামাখা চোখ দুটি বারবার ভেসে উঠছে চোখের সামনে। বুকে রক্তক্ষরণ হচ্ছে। দুশ্চিন্তায় দপদপ করছে মাথার রগ। কান্নারা গলায় এসে আটকে আছে।
রাগের বশে সে জীবনে অনেক ভুল করেছে, কিন্তু এইবারের ভুলটা আত্মার উপরে আঘাত হানছে। নিজের কথা দ্বারা নিজেই কষ্ট পাচ্ছে। জুলেখা বানু মৃদুলকে খুঁজে পুকুর পাড়ে আসেন। তিনি মৃদুলের উপর বেজায় খুশি। মৃদুলকে বললেন, আব্বা খাইতে আসো। মৃদুল দুর্বল গলায় বলল, পরে খামো। যান আপনি। জুলেখা মৃদুলের পাশে বসলেন। মৃদুলের পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, তোমার লাইগা আসমানের পরি আনাম, মন খারাপ কইরো না। লাগবো না আমার আসমানের পরি। মৃদুলের কণ্ঠস্বর কঠিন হওয়াতে জুলেখা বানুর হাসি মিলিয়ে যায়। তিনি বললেন, দেখো আব্বা, তুমি চাইছো আর পাও নাই এমন কিছু আছে? এই সেরি কালো, এই সেরির বইনেরও চরিত্র ভালো না। চুপ করেন আম্মা, আল্লাহর দোহাই লাগে, চুপ করেন। আপনি কাকে কি কইতাছেন? পদ্মজা ভাবির নখের যোগ্যও কোনো নারী হইতে পারবো না, আর আপনি তারে চরিত্র অপবাদ দিতেছেন? মৃদুল চিৎকার করে কথাগুলো বলল। মৃদুলের চিৎকার শুনে জুলেখার বোনের শাশুড়ি পুকুর পাড়ে উকি দেন। সেদিকে তাকিয়ে জুলেখার লজ্জা হয়, মাথা হেট হয়ে যায়। তিনি রাগে চাপাসরে বললেন, আমি কইতাছি না, গ্রামের মানুষ কইছে, ওই সেরির শ্বশুরেও কইছে, এরা মিছা কথা কইছে। কইছে। আমি লিখন ভাইরেও চিনি, পদ্মজা ভাবিরেও চিনি। এই দেশের নামি দামি একজন অভিনেতা কেন অন্য বাড়ির বউয়ের সাথে লুকিয়ে সম্পর্ক রাখবো আম্মা? তার কি সুন্দর মাইয়ার অভাব? পদ্মজা ভাবিরে লিখন ভাই পছন্দ করে ঠিক, কিন্তু পদ্মজা ভাবির সাথে আমির ভাইয়ের বিয়া হইবার আগে থেইকা পদ্মজা ভাবি এমনিই পবিত্র। একজন মানুষ যে লিখন ভাই ও ভালোবাসে যায় না, ও কোনোদিন লিখন ভাইয়ের দিকে ফেরাও তাকায় নেই, জামাইরে ভালোবাসছে। পদ্মজা ভাবি দিন রাত ইবাদত করে, ভাই বোনের দায়িত্ব নিছে। এমন মানুষ খুঁজা পাইবেন? পূর্ণার কাছে ওর বোন ওর মা। তুমি ওর মারে খারাপ কথা কইছো, এই জন্যে ও তোমার সাথে খারাপ করছে, আর পূর্ণা তোমার সাথে খারাপ ব্যবহার করছে, তাই আমিও। মৃদুল আর কথা বলতে পারল না, চোখ থেকে জল গড়িয়ে পড়ে। দাঁতে ঠোঁট কামড়ে অন্যদিকে মুখ ফুরিয়ে নেয়। জুলেখার পিছনে ফিরে তাকান। বোনের শাশুড়ি তাকিয়ে রয়েছে। জুলেখা মুখটা অপমানে থমথমে হয়ে যায়। গটগট শব্দ তুলে জায়গা ছাড়লেন। মৃদুল জুলেখার যাওয়ার পানে তাকালো। সে তার মায়ের স্বভাব জানে, এখন খাওয়া দাওয়া বন্ধ করে দিবে। 19-20 হলেই নিজের ক্ষতি করে বসেন। এজন্য গফুর মিয়াও কিছু বলেন না, আর মৃদুল কিছু বলতে পারে না। মৃদুল মাথা নত করে কান্নায় ডুবে যায়। শেষ কবে সে কেঁদেছে জানে না। পূর্ণা পদ্মজাকে না বলে বাড়িতে চলে গেছে। পদ্মজা এক হাতে কপাল ঠেকিয়ে চোখ বুজে বসে আছে। মস্তিষ্কে ঘোরাঘুরি করছে আমিরের কুকীর্তি, তার দুটো বিয়ে, নারী আসক্তি, সমাজের চোখে কলঙ্কিত হওয়া, আর ফরিনার মৃত্যু। কানে বাজছে নষ্টা শব্দটি। কত ঘৃণা নিয়ে জুলেখা বানু এই শব্দটি উচ্চারণ করেছিলেন। তারপর মৃদুলের বলা কথাগুলো শুনে পূর্ণা অবাক চাহনি। পূর্ণার রক্তাক্ত হৃদয়ের যন্ত্রণা পদ্মজা টের পাচ্ছে। বুকটা ভারী হয়ে আছে। কান্না মন হালকা করে, কিন্তু কান্না আসছে না। আর কত কাঁদা যায়? পদ্মজা নিজেকে বোঝায়, আরও ধৈর্যশীল হতে হবে। এক হাতের 2 আঙুলের কপালে 2 পাশ চেপে ধরে। আমির সদর ঘরে প্রবেশ করে থমকে যায়। তার হাতে কাপড়ের একখানা খালি ব্যাগ। পদ্মজা পা দেখেই চিনে ফেলে মানুষটা কে। সে মুখ তুলে তাকালো না। সেকেন্ড কয়েক আমির থম মেরে দাঁড়িয়ে রইল। তারপর পদ্মজার পাশ কেটে 2য় তলায় উঠে গেল। পদ্মজা অনুভব করে তার অনুভূতিরা পাল্টে যাচ্ছে, চঞ্চল হয়ে উঠছে। আমির ঘরে প্রবেশ করে দ্রুত আলমারি খুলল। একবার দরজার দিকে তাকালো, তারপর কাগজে মোড়ানো একটা বস্ত্র দ্রুত ব্যাগে ঢুকিয়ে নিল। যখন আলমারি লাগাতে যাবে, একটা খাম মেঝেতে পড়ে। খামের উপরের লেখাটা আমিরের চেনা চেনা মনে হয়, তাই সে পদ্মজার অনুমতি ছাড়াই খামের ভেতরের থেকে চিঠি বের করলো। চিঠির লেখাগুলো দেখে শতভাগ নিশ্চিত হয়ে যায় এটা আলমগীরের চিঠি। আমিরের ভ্রু দুটি বেঁকে গেল। সে উৎকণ্ঠা নিয়ে প্রতিটি লাইন পড়ল। প্রতিটি শব্দ তার মগজে আঘাত আনে। আতঙ্কে গায়ের পশম দাঁড়িয়ে যায়। নিজের অজান্তে এক কদম পিছিয়ে আসে। আলমগীরের খামের ভেতরের পৃষ্ঠায় কিছু লেখার অভ্যেস রয়েছে। আমির খাম ছিঁড়ল। তার ধারণা ঠিক, সাদা খামের ভেতরের পৃষ্ঠায় আলমগীরের বর্তমান ঠিকানা ও পাতাল ঘরের সঠিক অবস্থানের কথা লেখা আছে। আমির আলমগীরের ঠিকানাটা মুখস্থ করার চেষ্টা করলো, কিন্তু মুখস্থ হচ্ছে না। ভেতরটা কাঁপছে। পদ্মজা দরজার সামনে এসে দাঁড়ায়। আমির পদ্মজার উপস্থিতি টের পেয়ে হাতের খাম ও চিঠিগুলো বিছানার উপর রেখে কাপড়ের ব্যাগটা হাতে তুলে নিল। তারপর পদ্মজার দিকে তাকালো। তার চাহনি যেন মৃদু। পদ্মজা কয়েক পা এগিয়ে এলো। আমির অবলোক চেয়ে তাকিয়ে আছে। পদ্মজা রয়ে শুয়ে প্রশ্ন করল, আর কিছু জানার আছে? আমির নির্বিকার, তার মুখে রা নেই। পদ্মজা বিছানা থেকে একটা চিরকুট হাতে নিল। বলল, আপনার 2 বউয়ের নাম কি ছিল? আমির বলল, শারমিন, মেহুল। পদ্মজার ঠোঁট দুটো কেঁপে ওঠে। আমির পাথরের মতো দাঁড়িয়ে আছে, চোখের পলকও পড়ছে না। পদ্মজা ঢোক গিলে বলল, আমরা যে ঘরে একসঙ্গে থেকেছি, তারাও কি সেই ঘরে আপনার সঙ্গে থেকেছে? না, অন্য বাড়িতে। তাহলে সব সত্য? মিথ্যা বলে যদি তোমাকে আবার একবার পাওয়া যেত? আমি মিথ্যা বলতাম। আমিরের সরল গলা পদ্মজার নাকের পাটা ফুলে যায়। আমিরের সাথে কথা বললে তার এত কান্না পায় কেন? আমির বলল, আসি। পদ্মজার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, কেন?
আমির থামলো। পদ্মজা কান্না করে দিল। সে কিছুতেই নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। আমির বলল, আমাকে কান্না করতে দেখাতে দাঁড় করালে? পদ্মজা জল ভরা আগুন চোখে আমিরের দিকে তাকায়, কিরবির করে বলল, নরপশু আপনি, এতগুলো মেয়ের ভালোবাসা নিয়ে খেলেছেন। পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না। সে বেনারসি থেকে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। তারপর শূন্যে চোখ রেখে ঘোর লাগা গলায় বলল, এক ছিল দুষ্টু রাজা, নারী আর টাকার প্রতি ছিল তার চরম আসক্তি। যে নারী একবার তার বিছানায় যেত, তার পরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত। রাজা এক নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না, কিন্তু সমাজে ছিল রাজার বেশ নামডাক, সবার চোখের মণি। খুন করা ছিল তার নিত্যদিনের সঙ্গী। তার কালো হাতের ছোঁয়া বিসর্জন হয়েছে হাজারো নারী। প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর। তাকে শান্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে। ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা। শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে চায়। সেদিন ছিল বৃষ্টি, সন্ধ্যার আগ মুহূর্ত। রাজকন্যার প্রাসাদে সেদিন কেউ ছিল না। রাজা এক কামরায় ওত পেতে বসে থাকে। রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে। কামরায় ছিল ঈষৎ আলো। অনেকক্ষণ অপেক্ষা করার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে। রাজকন্যার পা পড়ে কামরায়। রাজকন্যা রাজাকে দেখে চমকে যায়, ভয় পেয়ে যায়। কাপা স্বরে প্রশ্ন করে, কে আপনি? খালি বাড়িতে কেন ঢুকেছেন? সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না, ধনুকের ছোড়া তীর ছিল। রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে। রিনঝিনে গলার রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো। আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুগ্ধ হয়ে যায়। তার পা দুটো থমকে যায়। রাজকন্যা যেন এক গোলাপের বাগান, যার সুগন্ধি ছড়িয়ে পড়েছে রাজার কালো অন্তরে। রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল? আমির পলাশের দিকে তাকিয়ে হাসল। কি মায়া সেই হাসিতে! মায়া ভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি। মঙ্গলবার দুপুর 12টা। হাওলাদার বাড়িতে কারো কোনো সারা শব্দ নেই। আলোক ঘরের বারান্দায় মজিদ বসে আছে। তার সামনে খলিল এবং রিদওয়ান। রিদওয়ান চারপাশ দেখে মজিদের দিকে ঝুঁকে বলল, কাকা, পরিস্থিতি হাতের বাইরে চলে যাবে, তার আগে আমাদের কিছু করতে হবে। মজিদ পান চিবোতে চিবোতে বললেন, কোন পরিস্থিতি? আমিরের হাবভাব ভালো না। ও কখন আমাদের উপর চড়া হয়ে যায় জানি না। আপনি, আমি, আব্বা সবাই জানি আমির কি কি করতে পারে। আমির আমাকে আর আব্বাকে কখনোই পছন্দ করেনি, আপনাকেও সেদিন মারল। তাছাড়া আমাদের উপর আমিরের পুরনো একটা ক্ষোভ আছে। মজিদ পান চিবানো বন্ধ করে বললেন, বাবু আমাদের খুন করবে? রিদওয়ান সোজা হয়ে বসলো, লম্বা করে নিঃশ্বাস নিয়ে বলল, কাকা, আমির পদ্মজার জন্য পাগল। পদ্মজার জন্য অনেক কিছু করতে পারে, আমাদের খুনও করতে পারে। পদ্মজাকে নিয়ে ভালো থাকতে চাইতে পারে। মজিদ হাসলেন, যেন রিদওয়ান কোনো কৌতুক বলছে। রিদওয়ান অধৈর্য হয়ে পড়ে, বলল, কাকা বিশ্বাস করুন, আমি আমিরের চোখে মুখে কিছু একটা দেখেছি। ও কিছু একটা করতে যাচ্ছে। আর পদ্মজা তো আছেই। পদ্মজা এত শান্ত স্বাভাবিক, মনে হচ্ছে কিছুই হয়নি। এসব লক্ষণ কিন্তু ভালো না কাকা। আমির যেমন ভয়ঙ্কর, পদ্মজাও তেমন ভয়ঙ্কর। যে কোনো মুহূর্তে আমাদের ক্ষতি করতে পারে। মজিদ হাওলাদার মেরুদণ্ড সোজা করে বসলেন। গুরুতর ভঙ্গিতে বললেন, পদ্মজাকে নিয়ে আমারও চিন্তা আছে। এই মেয়ের চোখের দিকে তাকানো যায় না। মজিদ হাওলাদারের কল্পনার পদ্মজা চোখ দুটি ভেসে ওঠে। সবসময় তিনি পদ্মজার চোখের ভেতর আগ্নেয়গিরি দেখতে পান। তিনি দ্রুত মাথা ঝাঁকালেন, বললেন, খলিল, পদ্মজার কিছু একটা করতে হবে। এই মেয়ে ক্ষতিকর, ধরে বেঁধে রাখার মেয়ে না। খলিল বললেন, এই সেরি এত কিছু দেখাও ডরায় নাই, আর কেমনে ডরাইব? মজিদ থুতু ফেলে বললেন, পদ্মজাকে রাখাই যাবে না, এই দায়িত্ব রিদুর। রিদওয়ানের চোখ দুটি জলজল করে উঠল। পরপরই সেই আলো নিভে গেল। সে প্রশ্ন করল, আর আমির? আমির পদ্মজার ক্ষতি মানবে না। মজিদ চিন্তায় পড়ে যান, কিছু বলতে পারলেন না। রিদওয়ান উত্তেজিত। সে চেয়ার ছেড়ে মজিদের পায়ের কাছে বসলো। বলল, কাকা, গত পরশু যা হলো আমির জানতে পারলে আপনাকে, আমাকে, আব্বাকে কাউকে ছাড়বে না। আমির গ্রামের সবাইকে ডেকে সবকিছু বলে দিতে পারে। মজিদ ধমকে উঠলেন, বাবু এটা কখনো করবে না, নিজের ক্ষতি করবে না। করবে কাকা, করবে। ওর মাথা ঠিক নাই। আমাদের ক্ষতি করতে ওর হাত কাঁপবে না, মাথাও কাজ করবে না। আর নিজের ক্ষতি তো এখনই করতেছে, পরেও করতে পারবে। মজিদ হাওলাদারের চোখে মুখে দুশ্চিন্তার ছাপ পড়ে। রিদওয়ানের কথায় যুক্তি আছে। রিদওয়ান বলল, কাকা, আমির এখন আমাদের জন্য হুমকি। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে ঝুঁকে বললেন, আমির ছাড়া আমরা অচল রিদু। এখানে মানুষ সচেতন, বুদ্ধিমান, আইন শক্তিশালী। এমন অবস্থায় আমির ছাড়া কি করে চলবে? আমিরের মাথা পরিষ্কার, একবার দুইবার না, বারবার পুলিশ সন্দেহ করেও ধরতে পারেনি। আমির সামলিয়েছে। রিদওয়ান আশ্বাস দিল, কাকা, আমরা সাবধান থাকবো। আপনাদের
50 বছরের অভিজ্ঞতা আছে আর আমার 20 বছরের অভিজ্ঞতা, আমরা চাইলে সামলাতে পারবো। মজিদ হাওলাদার রিদওয়ানের দিকে তীক্ষ্ণ চোখে তাকালেন, বললেন, বাবুর জায়গা নেওয়ার জন্য এসব বলছিস? রিদওয়ানের চোখে মুখে হতাশার ছাপ পড়ল। সে চেয়ারে উঠে বসলো, বলল, আমার একার কোনো স্বার্থসিদ্ধি নাই কাকা, আব্বা আর আপনাকেও বাঁচাতে চাইছি। আমির আগের আমির নাই, আপনার বড় ভুল পদ্মজার সাথে আমিরের বিয়ে দেওয়া। মজিদ হাওলাদার উঠে দাঁড়ালেন, গম্ভীর স্বরে বললেন, আমার ছেলের সাথে আমি কথা বলবো, তারপর সিদ্ধান্ত নিব। মজিদ হাওলাদার চলে যান। তিনি চোখের আড়াল হতেই রিদওয়ান মজিদের চেয়ারে লাথি দিয়ে ফেলে দিল। রাগে গজগজ করতে করতে বলল, শুয়োরের বাচ্চা। খলিল রিদওয়ানের উরুতে এক হাত রেখে বললেন, মাথাটা ঠান্ডা করো আব্বা। রিদওয়ান চোখ বড় বড় করে বলল, আর কতদিন ওদের বাপ বেটার কামলা খাটবো, আদেশ মানবো, মার খাবো, বলতে পারেন? আমার বাধ্য হয়ে বলতে হচ্ছে, আপনি অকর্মার ঢেকি আব্বা। কাকার সবকিছু আমিরের নামে করে দিল, আপনি টু শব্দও করেননি। খলিল হাওলাদার দাঁতে দাঁত চেপে চুপ করে রইলেন। তিনি ছোট থেকেই মনে মনে মজিদের উপর ক্ষিপ্ত। গোপনে অনেক পরিকল্পনাই করেছেন, কখনো তা বাস্তব রূপ নেয়নি। লতিফা পদ্মজার ঘরে প্রবেশ করে দেখলো পদ্মজা নেই। সে হাতের বস্তা পালঙ্কের নিচে রাখলো। বস্তার ভিতরে পদ্মজার চাওয়া কিছু জিনিসপত্র রয়েছে। লতিফা ঘর থেকে বের হওয়ার জন্য উদ্যত হয়, তখন গোসলখানা থেকে পদ্মজা বের হলো। পদ্মজাকে দেখে লতিফার শরীর কেঁপে ওঠে। পদ্মজার পরনে একদম সাদা শাড়ি, ভেজা চুল থেকে টুপটুপ করে জল পড়ছে। এই সন্ধ্যাবেলা সে গোসল করেছে। বাঁকানো কোমর, ধবধবে ফর্সা গায়ের রং, ঘন কালো লম্বা চুল, রক্তজবার ঠোঁট, মিশ্রণ ত্বক থাকা সত্ত্বেও তাকে ভয়ঙ্কর দেখাচ্ছে। পদ্মজা তো বিবাহিত, সে কেন সাদা শাড়ি পরলো? লতিফার অনুভব হয় তার পায়ের তলার মেঝে কেঁপে উঠছে। পদ্মজা চুল মুছতে মুছতে বলল, যা আনতে বলেছিলাম এনেছো? লতিফা নিরুত্তর। পদ্মজা লতিফার দিকে তাকালো। লতিফা হা করে তাকিয়ে আছে। পদ্মজা ডাকলো, লতুবাবু। লতিফা এগিয়ে আসে। তার বিস্ময়কর চাহনি। পদ্মজা লতিফার বিস্ময়ের কারণ বুঝতে পেরেছে। লতিফা বলল, তুমি সাদা কাপড় পরছো কেন? পদ্মজা হেসে বলল, বলা যাবে না। লতিফা বলার মতো কথা খুঁজে পেল না। পদ্মজা আলমারি থেকে ছাই রঙা ব্লাউজ বের করলো। বিছানার উপর বসে বলল, লতুবাবু, ব্লাউজের এ পাশটা সেলাই করে দাও, তোমার হাতের সেলাই খুব সুন্দর হয়। লতিফা ধীরে পায়ে পদ্মজার সামনে এসে দাঁড়ালো। পদ্মজার হাত থেকে ব্লাউজ নিয়ে বিছানায় বসলো। পদ্মজা একটা ছোট বাক্স থেকে সুই সুতা বের করে লতিফাকে দিল। লতিফা রয়ে শোয়ে বলল, শাড়িটা কি বুড়ির? পদ্মজা ছোট করে জবাব দিল, হুম। লতিফা বলল, হ, কাপড়টা দেখেই চিনছি। পদ্মজা বলল, দাদুর অবস্থা খুব বাজে, শরীরে মাছি বসে বাজে গন্ধ বের হয়, যন্ত্রণায় ছটফট করে। লতিফা হঠাৎ করে হৈ হৈ করে উঠল, আল্লাহর শাস্তি আল্লাহই দেয় বইন, বুড়ির সাথে উচিত হইতেছে। বুড়ি কানলে আমার যে কি শান্তি লাগে পদ্ম, মরুক বুড়ি মরুক। পদ্মজা নরম স্বরে বলল, এভাবে বলো না বুবু, এভাবে বলতে নেই। লতিফা পদ্মজার চোখের দিকে তাকালো। হাতের ব্লাউজটা বিছানায় রেখে পদ্মজার এক হাত চেপে ধরে বলল, তুমি সাদা কাপড় ক্যারে পিনছো পদ্ম, আমারে কও। লতিফার চোখ মুখে জানার প্রবল আগ্রহ। পদ্মজা ধীর সুস্থে বলল, আমি ধরে নিয়েছি আমার স্বামী মৃত। কিন্তু এটা তো মিছা কথা। পদ্মজা গাঢ় নিঃশ্বাস ফেলে বলল, এটা সত্য হবে বুবু। পদ্মজা, কিছু বলো না বুবু, এই সাদা রং আমার আত্মবিশ্বাস আর সাহসকে দ্বিগুণ করে দিয়েছে। সারা জীবন ভয়ে চুপ থেকেছ, অন্যায়কে পাপকে সমর্থন করেছ, এবার অন্তত থেকো না। মরতে হবে তো, তাই না? খবরে কি জবাব দিবে? লতিফা মাথা নিচু করলো। ক্ষীণ মুহূর্ত পর বলল, আমি তো কইছি তোমার সব কথা মাইনা চলাম, এখন কইতাছি সব মাইনা চলাম। এবার বলো, যা আনতে বলছিলাম এনেছো? হ, আনছি, পালঙ্কের নিচে রাখছি। পদ্মজা পালঙ্কের নিচে থেকে বস্তা বের করে মেঝেতে বসলো। লতিফা ব্লাউজ সেলাই করা শুরু করলো। পদ্মজা ভেতর থেকে দুটো রামদা, একটা চাপাতি বের করলো। লতিফা বলল, পদ্ম, আমার অনেক ডর লাগতেছে। পদ্মজা রামদায়ের আগা দেখতে দেখতে বলল, কি জন্য? তুমি যদি না পারো, তোমার ওরা মাইরা ফেলবো। লতিফার কণ্ঠে ভয়। পদ্মজা ঘাড় ঘুরিয়ে লতিফার দিকে তাকালো। তার চোখ মুখের রং পাল্টে গেছে। পদ্মজা বলল, আজ অনুশীলন করব, দেখা যাক আমার হাত কতটা সাহসী। কথা শেষ করে পদ্মজা হাসলো। লতিফার অশান্তি হচ্ছে, সামনে কি হবে সে জানে না, কিন্তু যাই হোক, খুব খারাপ হবে। পদ্মজা চাপাতি হাতে নিয়ে লতিফাকে ডাকলো, বুবু, কও পদ্ম, জসিম গতকাল থেকে তোমার পিছনে ঘুরঘুর করছে দেখলাম। লতিফা মনোযোগ সেলাই করতে করতে বলল, জসিম আমার খারাপ প্রস্তাব দিছে, ডর দেখাইতাছে, রাজি না হইলে জোর কইরা নাকি খারাপ কাম করব, ধর্ষণের হুমকি দিল নাকি? হুম। জসিম হাবু কতদিন ধরে কাজ করে এখানে? অনেক বছর, 10-12 বছর তো ওই বই। পদ্মজা চাপাতি দিয়ে রামদায় মৃদু আঘাত করে বলল, হাবু তো এখন নাই, তাহলে শুরুটা জসিমকে দিয়েই হোক। লতিফা চুপ রইল। তার কাছে খুন স্বাভাবিক ব্যাপার, অনেক খুন সে নিজের চোখে দেখেছে, তাই খুন খারাপিতে তার ভয় নেই, কিন্তু এইবার ভয় হচ্ছে।
খুব হচ্ছে। পদ্মজা সরাসরি কিছু বলেনি, তবে বোঝা যাচ্ছে সে কি করতে চলেছে। যদি পদ্মজা ধরা পড়ে যায় তখন কি হবে? লতিফা ঢোক গিলল, সেলাইয়ে মন দেওয়ার চেষ্টা করলো। পদ্মজা প্রশ্ন করলো, মগা কি এসবের সাথে জড়িত? মগা অনেক ভালা পদ্ম, বাড়ির। পদ্মজার গা গুলিয়ে ওঠে, বমি গলায় চলে আসে। সে এক হাতে মুখ চেপে ধরলো, ঘৃণায় তার চোখ জ্বলে ছলছল করে ওঠে। লতিফা বলল, রিদু ভাইজানে কয়দিন আগেও বস্তাত বইরা এক সেরিরে বাড়ির ছাদে আনছিল। 3তলা ঘরের দরজায় তালা আসিল, তাই ছাদে গেছিল। পরে আমি চাবি লয়ে গেছি। বস্তা থেকে রক্ত পড়ছিল। শীতের মাঝে কাইপা কাইপা আমি রক্ত ধুইছি। পদ্মজা কোনো মতে বলল, তখন আমি এখানে ছিলাম? হ, পূর্ণা আর মৃদুল ভাইজানেও আসিল। পদ্মজা এক হাত কপালে ঠেকিয়ে বলল, আল্লাহ, তাও আমার চোখে পড়েনি। পদ্মজা সেকেন্ড 2-1 জন্য থামলো, তারপর বলল, এমনকি আমি 3তলার এক ঘরের থেকে বটকা গন্ধ পেয়েছিলাম, তবুও ভাবিনি এই বাড়িতে এত ভয়ঙ্কর ঘটনা ঘটে। লতিফার সেলাই শেষ। সে ব্লাউজটি পদ্মজার উরুর উপর রেখে বলল, লও তোমার ব্লাউজ। পদ্মজা রাগে কিরমির করে বলল লতিফাকে, দেখো, রিদওয়ানের শরীর টুকরো টুকরো করে কুকুরের সামনে ছুড়ে দেব আমি। লতিফা এতক্ষণে হাসলো, বলল, আল্লাহ তোমারে শক্তি দেউক। পদ্মজার ডান হাত কাঁপছে, সে তার ধৈর্য ধরে রাখতে পারছে না। এই মুহূর্তে সে যা শুনেছে তারপর শান্ত থাকা সম্ভব নয়। লতিফা পদ্মজার মস্তিষ্ক অন্য প্রসঙ্গে নেওয়ার জন্য বলল, পারিজারে কেলা মারছে জানো পদ্ম? পদ্মজা লতিফার দিকে তাকালো। পারিজার কথা মনে পড়লেই তার বুকের ব্যথা বেড়ে যায়। সে স্লান হেসে বলল, না, কিন্তু আন্দাজ করতে পারছি। আমির ভাইজান জানে, সেটাও এখন বুঝতে পারছি। শুনেছি তার আড়ালে একটা পাখিও উড়ে যেতে পারে না। সেখানে আমার মেয়ের খুনিকে সে চিনবে না? অবশ্যই চিনবে, কিন্তু কিছু করেনি, কারণ এতে তার লোক কমে যাবে, ব্যবসার ক্ষতি হবে। কিছু যে করে নাই এটাও ঠিক না। 1 মাস পরে আমির ভাইজানে জানছে রিদু ভাইজানে হাবলু মিয়ারে দিয়া পারিজারে খুন করাইছে। সব যাই না হাবলু মিয়ারে আমির ভাইজানে কুড়াল দিয়া কোপাইছে। রিদু ভাইজানের আমির ভাইজানে খুন করতে চাইছিল, কিন্তু বড় কাকার লাইগা পারে নাই। তয় মাসখানেক হাসপাতালে আসিল। বছরখানেক রিদু ভাইজানে আমির ভাইজানের সামনে যায় নাই। পদ্মজা 2 হাতে চাদর খামচে ধরল। তার চোখ থেকে জল গড়িয়ে পড়ে। সে কান্নামাখা স্বরে বলল, কি নিষ্ঠুর ওরা, আমার ছোট বাচ্চা লতিফা। লতিফার পদ্মজার জন্য খুব মায়া হয়। মেয়েটা বড় বড় আঘাত সহ্য করে। পদ্মজা বলল, আমির হাওলাদার তার কাছ থেকে সবকিছু কেড়ে নিতে বলে সে আমার মেয়েকে কেড়ে নিয়েছে, তাই না? লতিফা হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পদ্মজা কাঁদো কাঁদো স্বরে বলল, প্রতিশোধ নিয়েছে সে, আমিও নেব। করুণ মৃত্যু হবে তার। এত বড় সাহস কি করে পেল সে? আমির হাওলাদারের মেয়েকে খুন করার সাহস রিদওয়ানের থাকার কথা না। তার পিছনে মজিদ হাওলাদার আর তার ভাই ছিল, তাদের সমর্থন ছিল। সে জানতো তাকে বাঁচানোর জন্য ঢাল হবে তারা। লতিফা বিচলিত হয়ে বলল, কাইন্দো না পদ্ম, আর কাইন্দো না। পদ্মজা 2 হাতে চোখের জল মুছে বলল, কাঁদবো না আমি। আমার ছোট মেয়ে জান্নাতে তার নানুর সাথে আছে, সে সুখে আছে। এই জগতে তার না থাকাটাই ভালো হয়েছে বুবু। পদ্মজাকে যত দেখে তত অবাক হয় লতিফা। এই নারী কিসের তৈরি? এত যন্ত্রণা, এত দুঃখ নিয়েও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। গ্রামবাসীর ছি চিৎকার তাকে দুর্বল করতে পারেনি। যতবার ভেঙে যায় ততবার চোখের জল মুছে নতুন উদ্যমে বেঁচে ওঠে। লতিফা দ্বিধা ভরা কণ্ঠে বলল, আমি তোমারে একবার জড়ায়ে ধরি পদ্ম। লতিফা ঘর ছেড়ে বেরিয়ে গেছে অনেকক্ষণ, এশার নামাজ আদায় করে। পদ্মজা ঘর থেকে বের হলো। দরজার পাশে জসিম নেই। একটু আগেই সে জসিমের কাশি শুনেছে। কোথায় গেল? অন্দরমহল অন্ধকারে ছেয়ে আছে। সন্ধ্যার পরপর বিদ্যুৎ চলে যাওয়ার ব্যাপারটা বিরক্তিকর। বাড়িতে সারা শব্দও নেই, কখনোই থাকে না। সন্ধ্যা হলেই আলো ঘুমিয়ে পড়ে। রিনু তার ঘরে শুয়ে থাকে। লতিফা রান্নাঘরে টুকটাক কাজ করে। সবার আদেশ শুনে, আর এখন সবার খেয়ে দিয়ে নিজের ঘরে যাওয়ার সময়। আর এই মুহূর্তেই জসিম উধাও। পদ্মজার স্নায়ু সাবধান হয়ে উঠল। লতিফা রান্নাঘরের থালা বাসন ধুচ্ছে। থালা বাসন ধোয়া শেষে পানি গরম করার জন্য চুলায় আগুন ধরালো। রান্নাঘরে আর আলো নেই। জসিম লতিফার পিছনে গিয়ে দাঁড়ায়। লতিফা জসিমের উপস্থিতি টের পেয়ে কপাল কুঞ্চিত করলো। পিছনে ফিরে বলল, আপনি আমার পিছনে ঘুরতাছেন কেরে? তোরে আমার পছন্দ হইছে, আমার লগে আয়, আমি যাইতাম না। আরে আয় আয়। জসিম হাসলো, তার বিদঘুটে হাসি। সে অনেক চিকন হলেও তাল গাছের মতো লম্বা। লতিফার মাথা উঁচু করে তাকাতে হয়। লতিফা জসিমের আক্রমণের জন্য মনে মনে প্রস্তুত ছিল। সে সজোরে প্রবল কণ্ঠে বলল, এখান থেকে বাইর হইয়া যা কুত্তার বাচ্চা, নইলে তোরে আমি দা দিয়া কুপায়াম। জসিম লতিফার ব্লাউজ টেনে ধরে। লতিফা চিৎকার করে দা হাতে নিতে নেয়। জসিম
লাথি দিয়ে দা সরিয়ে দেয়। লতিফা জসিমকে তার কাছ থেকে সরানোর চেষ্টা করে। দুজনের মাঝে ধস্তাধস্তি শুরু হয়। জসিম গায়ের জোরে লতিফার স্পর্শকাতর স্থানে ছুতেই লতিফা চিৎকার করে মজিদ আর আমিনাকে ডাকলো। জসিম টেনে হিচড়ে লতিফার শাড়ি খুলে ফেললো। লতিফার গায়ে হাত দেওয়ার অনুমতি সে খলিলের কাছে পেয়েছে। যদিও খলিল বলেছিল বাড়িতে কিছু না করতে, কিন্তু জসিম কথা শুনেনি। ফলে তার পরিণতি ভয়ঙ্কর হয়। সাদা শাড়ির আবরণে আচ্ছাদিত পদ্মজা রান্নাঘরের দরজার সামনে এসে দাঁড়ায়। তার হাতে রামদা। লতিফা পদ্মজাকে দেখে জসিমকে দুই হাতে শক্ত করে জড়িয়ে ধরে। পদ্মজা শক্ত করে রামদা ধরল। তারপর জারজের বাচ্চা মর বলে পিছন থেকে জসিমের গলায় কোপ বসালো। জসিমের গলা অর্ধেক করে কেটে যায়। রক্ত ছিটকে পড়ে পদ্মজার গায়ে। লতিফার নাকে মুখে রক্ত ভেসে যায়। কিছু রক্ত ছিটকে আগুনে পড়ে। রক্তের রান্নাঘরে থালা বাসন পাতিল রাঙা হয়ে যায়। দেহটি সজোরে শব্দ তুলে মেঝেতে পড়ে গেল। লতিফার মুখ দিয়ে রক্ত প্রবেশ করায় সে বমি করতে থাকে। পদ্মজা বুক হাঁপড়ের মতো উঠানামা করে। সে চোখ বুঝে লম্বা করে নিঃশ্বাস নিয়ে স্থির হলো। তারপর লতিফার দিকে তাকিয়ে মৃদু হেসে বলল, এটা কিন্তু আমার দ্বিতীয় শিকার ছিল। পদ্মজা রামদা হাতে নিয়ে অন্দরমহল থেকে বের হলো। রামদা থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। তার গায়ের সাদা শাড়িতে ছোপ ছোপ রক্তের দাগ। লতিফা আর চোখে পদ্মজাকে দেখছে। পদ্মজার শান্ত থাকা দেখে লতিফা ভীষণ চিন্তিত। পদ্মজার হাঁটা দেখে মনে হচ্ছে মানুষ খুন করাটাই তার কাজ। লতিফা নিজের কপালের ঘাম মুছে মিনমিনিয়ে বলল, জসিমের লাশটা কিতা করাম? পদ্মজা কলপারে পা রেখে শান্ত স্বরে বলল, এত বড় দেহ দুজন মিলে কিছুই করতে পারবো না। রিদুয়ান কুকুরটা ঘরে আছে না? লতিফার খুব ঘাম হচ্ছে। সে বিড়বিড় করে বলল, তোমারে দেখা আমার ডর লাগতাছে পদ্ম। লতিফার কথা পদ্মজার কানে আসতেই পদ্মজা হাসলো, বলল, তুমি কখনো খুন করনি? পদ্মজা শীতল চোখে তাকায়। লতিফা মাথা নাড়িয়ে বলল, না, করি নাই। শুধু দেখেছো? হ। রিদওয়ানকে গিয়ে বলো পদ্মজা জসিমকে খুন করেছে। কলপারে একপাশে সাদা রঙের বালতি ভর্তি পানি রয়েছে। পদ্মজা বালতির পাশে বসলো। পদ্মজার কথা শুনে লতিফার বুক ছ্যাদ করে উঠে। সে দুই কদম এগিয়ে এসে চাপা স্বরে বলল, এটা কি তা কও পদ্ম? রিদু ভাইজানে জানলে? লতিফার কথার মাঝে থামিয়ে দিয়ে পদ্ম বলল, কিছুই হবে না, বরং লাশটা সরিয়ে ফেলতে সাহায্য করবে। পদ্মজা রামদা বালতির ভেতরে রাখলো। সঙ্গে সঙ্গে সাদা পানি লাল হয়ে ওঠে। লতিফা কথা বলছে না, চুপ করে দাঁড়িয়ে আছে। সে দ্বিধাগ্রস্ত। পদ্মজা লতিফার চোখের দিকে তাকিয়ে বলল, যা বলছি করো বুবু। লতিফার জবাবের কিছু বলল না। সে উল্টো দিক ঘুরে অন্দরমহলে চলে গেল। চারদিকে অন্ধকার, তবে আকাশে চাঁদ আছে। জোনাকি পোকারা অনর্থক গল্প করে যাচ্ছে। তাদেরও কি পদ্মজার মতো শীত অনুভব হয় না? শিশির পড়ছে, মৃদু বাতাসও বয়েছে। তীব্র ঠান্ডায় মাটিও যেন কাঁপছে। শুধু কাঁপছে না পদ্মজা, শীতের দানব তার শরীর ভেদ করে ভিতরে ঢুকতে পারছে না। পদ্মজার বুকের ভেতরটা একটা উষ্ণ অনুভূতি ছুঁয়ে বেড়াচ্ছে। সেই উষ্ণ অনুভূতি শীতের দানবের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে। রামদায় লেগে থাকা জানোয়ারের রক্ত ধুয়ে পরিষ্কার করে দেয় পদ্মজা। তারপর অন্দরমহলে যাওয়ার জন্য উঠে দাঁড়ালো। অন্দরমহলের সদর দরজার দিকে ফিরে তাকাতেই রিদওয়ানের দেখা মিলল। রিদওয়ান তার দিকে ছুটে আসছে। চোখে মুখে ক্রোধ স্পষ্ট। পদ্মজা মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। ঠোঁটে হাসি ফুটিয়ে রিদওয়ানকে স্বাগত জানালো। রিদওয়ান নিঃশ্বাসের গতিতে এক হাতে পদ্মজার গলা চেপে ধরে বলল, বেশ্যা মাগির বাচ্চা, ইচ্ছে করছে তোরে। পদ্মজা রিদওয়ানকে বাধা দিল না। সে ঠোঁটে হাসি ধরে রাখলো। রিদওয়ান পদ্মজার হাসি দেখে ভরকে যায়। পরক্ষণেই রেগে গিয়ে আরো জোরে চেপে ধরে পদ্মজার গলা। কিরমির করে বলল, জন্মের মতো হাসি বন্ধ করে দেব। পদ্মজার চোখ উল্টে আসতেই রিদওয়ান পদ্মজার গলা ছেড়ে দিল। পদ্মজা 2-3 বার কাশলো। তারপর রিদওয়ানের চোখের দিকে তাকিয়ে হঠাৎ শব্দ করে হেসে দিল। রিদওয়ানের শরীর রাগে কাঁপছে। সে পদ্মজার ব্যবহারে হতভম্ব। পদ্মজার চোখে মুখে ভয়ের বিন্দুমাত্র ছাপ নেই। রিদওয়ান দ্রুত গতিতে অন্দরমহলের ভিতরে চলে গেল। লতিফা দরজার সামনে দাঁড়িয়েছিল। রিদওয়ান চলে যেতেই লতিফা দৌড়ে আসে পদ্মজার কাছে। লতিফাকে দেখে পদ্মজা কোনো কারণ ছাড়াই বলল, শিকার তাকে বলে যাকে আমরা হত্যা করার উদ্দেশ্যে আঘাত করি। লতিফা শুধু ড্যাব ড্যাব করে চেয়েই রইল। খলিল টয়লেটে যাচ্ছিলেন। রিদওয়ানকে অস্থির হয়ে মজিদ হাওলাদারের ঘরের দিকে যেতে দেখে তিনি থমকে দাঁড়ালেন। রিদওয়ান মজিদের ঘরের সামনে এসে দাঁড়ালো। দরজায় জোরে শব্দ করলো। সে ঘন ঘন নিঃশ্বাস ফেলছে, অস্থির হয়ে আছে। মজিদ হাওলাদার সবেমাত্র শুয়েছেন। দরজায় এত জোরে শব্দ হওয়াতে খুব বিরক্ত হলেন। তিনি চোখে চশমা পরে দরজা খুললেন। ততক্ষণে খলিল হাওলাদারও সেখানে উপস্থিত হয়েছেন। তিনি রিদওয়ানকে ডাকলেন, রিদু আব্বা। রিদওয়ান ঘাড় ঘুরিয়ে খলিলকে একবার দেখলো। দরজা খোলার শব্দ হতেই সামনে তাকায়। মজিদ কিছু বলার পূর্বে রিদওয়ান 2 হাতে ঝাঁকিয়ে মজিদকে বলল, আমার কথা তো কোনো দিন শোনেন না। পদ্মজা কি করছে খবর রাখছেন? খলিল 2 তলায় উঠার সিঁড়িতে তাকিয়ে রইল। এই সিঁড়ি আবার কোন কাম করলো?
মজিদ উৎসুক হয়ে রিদওয়ানের দিকে তাকালো। রিদওয়ান এক হাত দিয়ে অন্য হাতের তালুতে থাপ্পড় দিয়ে বলল, খুন করছে, খুন। জসিমের গলা কেটে রান্নাঘরে ফেলে রাখছে। মজিদ ও খলিল চমকালেন। রিদওয়ান গলার জবাব বাড়িয়ে বলল, খুন করেও একদম স্বাভাবিক আছে, মনে ভয় ডর নাই, রামদা হাতে নিয়ে বাইরে দাঁড়িয়ে আছে। কতটা ভয়ঙ্কর হয়ে গেছে বুঝতে পারছেন কাকা? আপনার অনুমতি নাই বলে ওই মাগি আমার সহ্য করতে হইতেছে, নয়তো ওরে আমি কলপারেই গেঁথে আসতাম। মজিদ হাওলা পূর্ণার উচ্চারিত এক একটা শব্দ মৃদুলের বুক ছিঁড়ে ফুটো করে দেয়। সে পূর্ণার দিকে এক পা বাড়িয়ে বলল, আমি তখন বুঝি নাই, আমি আমি আমার রাগ সামলাইতে পারি নাই। মৃদুলের কথার ধরন এলোমেলো, সে ভীষণ অস্থির, সে যেন নিজের মধ্যে নেই। পূর্ণা এত সহজে নরম হওয়ার পাত্রী নয়। সে তার তেজ ঊর্ধ্বে রেখে বলল, কৈফিয়ত দেওয়ার জন্য কষ্ট করে কালো মেয়ের কাছে আসতে গেলেন কেন? রাতের কালো আধারে কালো মেয়েটাকে কি দেখা যাচ্ছে? মৃদুল কি বলবে কি করবে বুঝতে পারছে না। আচমকা সে পূর্ণার কোমর জড়িয়ে ধরে হাঁটু গেড়ে বসে পড়ল, ঝরঝর করে কেঁদে ফেলল। হঠাৎ যেন পাহাড়ের শক্ত মাটির দেয়াল ভেঙে ঝর্ণা ধারে বাঁধ ভেঙে গেল। পূর্ণার পায়ের তলার মাটি শিরশির করে উঠে, মাথার চক্কর দিয়ে উঠে, সর্বাঙ্গে ঠান্ডা স্রোত বয়ে যায়, যেন মাথার উপর বরফের পাহাড় ধসে পড়েছে। মৃদুল কান্নামাখা স্বরে বলল, আমি কখন এমন হইয়া গেলাম পূর্ণা? তুমি আমারে কোন নদীতে নিয়ে ঝাঁপ দিলা? নদীর এই কুলো পাই না, ওই কুলো পাই না, তুমি হাত ছেড়া দিলেই মরণ, ধৈর্য রাখো আমারে। মৃদুলের আকুল আবেদন শুনে পূর্ণার বুকের পাঁজর ব্যথায় টনটন করে ওঠে। তার অভিমানের পাহাড় মুহূর্তে ধ্বংস হয়ে যায়। মৃদুল কখন তাকে এত ভালোবেসে ফেলল? এই জাদু কখন হলো? এভাবে কোনো প্রেমিক কাঁদতে পারে? পূর্ণা মৃদুলের সামনে বসলো, তার চোখ দুটি আবারও জলে পূর্ণ হয়ে ওঠে। সে মৃদুলের এক হাত শক্ত করে ধরে মৃদুল বলল, পূর্ণা, আমি আর কোনোদিন এমন করতাম না, কোনোদিন না। এইবারের মতো মাফ কইরা দাও। যদি আর এমন করি তুমি আমারে আর লুঙ্গি দিয়া শ্বাস আটকাইয়া খুন কইরো। মৃদুলের কথা শুনে পূর্ণার মনের আকাশের মেঘ কেটে যায়। সে মৃদুলের হাতের উপর কপাল ঠেকিয়ে হাসতে হাসতে কান্না করে দিল। বিচ্ছেদের পরের পূর্ণ মিলন এত মধুর হয় কেন? পূর্ণার ইচ্ছে হচ্ছে মৃদুলকে নিয়ে দূরে কোথাও হারিয়ে যেতে। শেষ রাতের বাতাস শাসা করে উঠছে। লাহারি ঘরের বারান্দার চৌকিতে বসে আছে মৃদুল পূর্ণা, দুজনের মাঝে এক হাত দূরত্ব। হাড় কাঁপানো শীত, পূর্ণা ঠকঠক করে কাঁপছে। মৃদুল মৃদু ধমকের স্বরে বলল, কখন থেকে কইতাছি ঘরে যাও। পূর্ণা কাঁপছে ঠিকই, তবুও তার মুখে হাসি। সে ঠোঁটে হাসি ধরে রেখে বলল, কাঁপতে ভালো লাগে আমার, অসুস্থ হয়ে যায় বা তো, শরীর মরা মানুষের মতো ঠান্ডা হয়ে গেছে, কিছু হবে না। মৃদুল পূর্ণাকে দেখে অবাক হচ্ছে। একটা মানুষ এমন তীব্র ঠান্ডা কি করে সহ্য করতে পারে? ফজরের আজান পড়ার খুব বেশি সময় নেই। ফজরের আজানের পূর্বে মৃদুলকে তার আত্মীয়ের বাড়িতে পৌঁছাতে হবে। ফজরের নামাজের পরই ট্রেন আসবে। মৃদুল চৌকি থেকে নেমে বলল, আমি যাই এখন। মৃদুলের কণ্ঠে জড়তা, সে যেতে চাইছে না। পূর্ণা চৌকি থেকে নেমে মৃদুলের পাশে এসে দাঁড়ালো। মৃদুলের চোখের দিকে তাকিয়ে বলল, আসবেন তো? মৃদুল পূর্ণার খুব কাছে এসে দাঁড়ালো। পূর্ণার দুই গালে হাত রেখে বিভ্রম নিয়ে বলল, বৃহস্পতিবার বিকেলের মধ্যেই আইসা পড়মু, আর শুক্রবার আমার এই রানীর সাথে আমার নিকাহ হইব। মৃদুল নিকাহ শব্দটা খুশিতে বাকবাকম হয়ে উচ্চারণ করে। পূর্ণা বলল, আপনার আম্মা রাজি না হলে পুরা দুইনারে এক পাশে রাখা শুক্রবার আমি তোমারে বিয়া করাম। বিয়ার শাড়ি গয়না সব নিয়ে আসুম, তুমি খালি প্রহর গুনতে থাকো। পূর্ণার খুশিতে কান্না পাচ্ছে। 3 দিন পরে সেও বউ সাজবে, মৃদুলের বউ হবে, সুদর্শন বাউন্ডলের রাগী ছেলেটার বউ। ভাবতেই বুকের ভেতর শিহরণ বয়ে যাচ্ছে। মৃদুল আমোদে গলায় বলল, এখন যাও, ল্যাপের তলে ঢুইক্কা ঘুম দাও। তোমারে ধরছি না সাপড়ে ধরছি বুঝাই যাইতেছে না, এত ঠান্ডা। যাও ঘরে যাও। টর্চ নিয়ে আসেননি? অন্ধকারে যাবেন কি করে? মৃদুল চুল ঝাঁকি দিয়ে ভাব নিয়ে বলল, আমি মিয়া বংশের ছাড়া। দুইনাথ এমন কিছু নাই যে আমার পথ আটকাইব, যেমনি আইসি অমনিই যাবো। পূর্ণা ফিক করে হেসে দিল। গেটের কাছাকাছি এসে পূর্ণা বলল, তাড়াতাড়ি আসবেন কিন্তু, আমি অপেক্ষা করব। মৃদুল হেসে মাথা নাড়ালো, ইশারায় আশ্বস্ত করলো সে তাড়াতাড়ি আসবে। গেটের কাছে গিয়ে ফিরে তাকালো মৃদুল। বুকের ভেতরটা কেমন যেন করছে, মনে হচ্ছে কিছু একটা বলা হয়নি। সে কথাটি না বললে বড় ভুল হয়ে যাবে। মৃদুল পূর্ণার সামনে এসে দাঁড়ালো, খুব কাছাকাছি। পূর্ণাও উৎসুক হয়ে আছে, সেও কি যেন শুনতে চাইছে। মৃদুল তার শুকনো ঠোঁট জিভ দিয়ে ভেজালো, তারপর ডাকলো, পূর্ণা। মৃদুলের কথার সাথে সাথে মুখ থেকে ধোঁয়া বের হয়। পূর্ণা স্থির হয়ে তাকিয়ে আছে। মৃদুল পূর্ণাকে একবার দেখলো, তারপর লাহারি ঘরের দিকে তাকালো, তারপর আবার পূর্ণার দিকে তাকিয়ে বলল, তুমি ছাড়া এই পৃথিবীর সুখ আমার জন্য হারাম হয়ে যাক পূর্ণা।
মৃদুলের প্রতিটা কথা এত মধুর কেন মনে হচ্ছে পূর্ণার? তারা যেন নতুন কোনো জগতে চলে এসেছে, যেখানে শুধু সে, মৃদুল, প্রেম, প্রেম আর প্রেম। পরক্ষণে মৃদুল বলল, ভালোবাসি না কইলে হয় না, কইতেই হয়। পূর্ণা চোখে জল নিয়ে হেসে দিল। তার রেশমি কালো চুল মৃদু বাতাসে উঠছে। কুয়াশার আবছা আলোয় শ্যামবর্ণের পূর্ণাকে আবেদনময়ী মনে হচ্ছে। রাতের অন্ধকারের নিজস্ব ক্ষমতা আছে। রাত মানুষের মনে অনুভূতিকে সযত্নে জাগ্রত করে তোলে। মৃদুলের উপর রাত তার নিজস্ব ক্ষমতা ফলায়। ফলস্বরূপ মৃদুলের মনের জানালায় উকি দেয় নিষিদ্ধ সব আবদার। যখন মৃদুলের নিজের মনের চাওয়া বুঝতে পারল, সে জোরে নিঃশ্বাস ফেলে হঠাৎ বলে উঠল, শয়তান, শয়তান। পূর্ণা হতভম্ব হয়ে যায়। সে চোখ মুখ বিকৃত করে বলল, শয়তানকে? আমি? মৃদুল অপ্রস্তুত হয়ে পড়ে। সে বলল, না না, তুমি হইবা কেন? মৃদুল চোখ ঘুরিয়ে চারপাশ দেখতে দেখতে আবার বলল, দেখো, আমার চারপাশে শয়তান ঘুরতাছে। পূর্ণা মৃদুলের চারপাশ দেখে বলল, কোথায়? কিভাবে দেখলেন? মৃদুল অসহায় চোখে তাকায়, অনেকক্ষণ তাকিয়েই থাকে। তারপর বলল, আমার তোমারে চুমু খাইতে ইচ্ছা করতেছে। এটা তো শয়তানের কাম। মৃদুলের সহজ সরল স্বীকারোক্তি পূর্ণার কান গরম হয়ে যায়। লজ্জায় চোখ নামিয়ে ফেলে। মৃদুল অস্থির হয়ে বলল, আমি যাইতাছি। কথা শেষ করে মৃদুল ঘুরে দাঁড়ায়। গেটের বাইরে যেতে যেতে দুই গালে থাপ্পড় দিয়ে কয়েকবার উচ্চারণ করলো, আস্তাক ফিরুল্লাহ, আস্তাক ফিরুল্লাহ। মৃদুল চোখের আড়াল হতেই পূর্ণা একা একা হেসে কুটি কুটি হয়ে যায়। পূর্ণার পায়ে আলতা দিয়ে প্রেমাকে বলল, ভালো দেখাচ্ছে না? প্রেমা পূর্ণার উপর ভীষণ রেগে আছে। সে তীব্র বিতৃষ্ণা নিয়ে বলল, কথা বলবো না তোমার সাথে। ওমা, আমি আবার কি করলাম? আম্মা এত রান্না বান্না করছে, আর তুমি পুরো বাড়ি নতুন করে গুছালে, এখন আবার সাজতে বসছো। কেন এসব হচ্ছে সেটা বলছো না কেন? পূর্ণা ঠোঁট টিপে হাসলো। 2 ডজন লাল চুড়ি কাচের 2 হাতে পরে বলল, আমি কি আর কখনো সাজিনি? এবার আলাদা মনে হচ্ছে। সেটা তোর দোষ। আপা বলো না, বিরক্ত করবি না তো। প্রেমা রাগে পায়ে গটগট শব্দ করে সোজা রান্নাঘরে চলে গেল। এখন সে বাসন্তীকে চাপ দিয়ে সব জেনে নিবে। প্রেমাকে রাগাতে পূর্ণার বেশ লাগে। সে নিজের পায়ের দিকে তাকিয়ে মৃদু হাসলো। মৃদুল পূর্ণার আলতা দেওয়া পা খুব পছন্দ করে। যতবার পূর্ণা আলতা দিয়েছে, মৃদুল ততবার প্রশংসা করেছে। পূর্ণার নিজেকে প্রজাপতি মনে হচ্ছে। মুক্ত বিহঙ্গের মতো উড়ে বেড়াতে ইচ্ছে করছে যন্ত্রতন্ত্র হয়ে। চোখ বুঝলেই সেদিনের রাতটা ধরা দেয় ছবির মতো। মৃদুল চলে যাওয়ার পরদিন সকালে উঠেই পূর্ণা পদ্মজার কাছে গিয়েছিল। 2 বোনের মনোমালিন্য শেষ হয়েছে। পূর্ণার মুখে সব শুনে পদ্মজা ভীষণ খুশি হয়েছে। মাঝে একদিনের বেশি সময় চলে গেল, পদ্মজার সাথে পূর্ণার দেখা হয়নি। তাই পূর্ণা সিদ্ধান্ত নেয় সে এখন হাওলাদার বাড়িতে যাবে। মৃদুলের জন্য অপেক্ষা করার সময়টা খুব বেশি দীর্ঘ মনে হচ্ছে। ওই বাড়িতে গেলে সময়টা কেটে যাবে, আর ফিরেই দেখবে মৃদুল চলে এসেছে। তাছাড়া আমিরের সাথে পূর্ণার সাক্ষাৎ করতে চায়। পদ্মজা অনিশ্চিত জীবনটা গুছিয়ে দেওয়ার কোনো পথ আছে নাকি খুঁজতে হবে। পূর্ণা মাথার ঘুমটা টেনে নিল, তারপর চিৎকার করে বাসন্তীকে বলল, বড়াম্মা, আপার কাছে যাচ্ছি। রান্নাঘর থেকে বাসন্তীর জবাব আসে, যাস না এখন। কিন্তু চঞ্চল পূর্ণা কি কারো কথা শুনে? সে দৌড়ে পালাতে চায়। গেটের কাছে এসেই হোঁচট খেয়ে পড়ে যায়। বড়ই কাঁটা পড়েছিল। সেই কাঁটাটা তেরচা ভাবে পূর্ণার হাতে প্রবেশ করে। কিঞ্চিত রক্ত বেরিয়ে আসে। তাতেও দমবার পাত্রী নয় সে। কাঁটা বের করে দ্রুত মোড়ল বাড়ি ছাড়লো। বেশ কিছুক্ষণ হাঁটার পর পূর্ণার মনটা হঠাৎ করেই বিতৃষ্ণায় ভরে ওঠে। সে ঘাড় ঘুরিয়ে মোড়ল বাড়ির দিকে তাকালো। গাছগাছালির ফাঁক ফোকর দিয়ে তাদের ঘরের ছাদ দেখা যাচ্ছে। পদ্মজা দুপুরের খাওয়া দাওয়া শেষ করে ফরিনার কবরের পাশে গেল। সাথে নিয়ে এসেছে গোলাপ, জবার গাধা ও চন্দ্রমল্লিকা গাছের চারা। ফরিনার কবরের চেয়ে একটু দূরে গর্ত খুঁড়ল। প্রথমে গোলাপ গাছের চারা রোপণ করে। রিদওয়ান অন্দরমহল থেকে বেরিয়ে পদ্মজাকে দেখে সেকেন্ড 3 জন্য দাঁড়ালো। তার চোখে মুখে আনন্দের ছাপ। তারা গত 2 দিন পদ্মজার উপর কোনো রকম চাপ প্রয়োগ করেনি এবং বাজে আচরণও করেনি। পদ্মজা প্রথম যখন ব্যাপারটা ধরতে পারল, অবাক হয়েছিল। পরে আন্দাজ করে নিয়েছে আড়ালে নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র চলছে। পদ্মজা স্বাভাবিক আচরণ করলেও ভেতরে ভেতরে সর্বঙ্গ ওত পেতে থেকেছে, সাবধান থেকেছে। কিন্তু কোনো আক্রমণ এখনো আসেনি। রিদওয়ান পদ্মজার কাছে যাওয়ার জন্য পা বাড়িয়ে সেদিকেও গেল না। পদ্মজার উদ্দেশ্য শীষ বাজিয়ে যেখানে যাচ্ছিল সেদিকে চলে যায়। পদ্মজা শীষ শুনেও তাকালো না। সে বুঝতে পেরেছে শীষটা কে দিয়েছে। পদ্মজা আরেকটা গর্ত খুলল চন্দ্রমল্লিকার জন্য। আমির জানালা খুলে বাইরে তাকালো। সঙ্গে সঙ্গে চোখে মুখে এক মুঠো বাতাস আর তীব্র আলো ঝাঁপিয়ে পড়ে। আমির চোখ ছোট ছোট করে ফেললো। তারপর চারপাশে চোখ বুলালো। অন্দরমহলের কারো উপস্থিতি টের পাওয়া যাচ্ছে না, কারো সারা শব্দও নেই। বাড়িটা মৃত হয়ে গেছে। একসময় কত শোরগোল ছিল। শাহানা, শিরিন, রানী, লাবণ্য, ফরিনার মতো ভালো মনের সহজ সরল মানুষগুলো ছিল।
এখন কেউ নেই। লাবণ্যর বিয়ে হওয়ার কথা ছিল, হয়েছে কি? লাবণ্য নিজের ভাইকে ছাড়া কি করে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিল? আর রানী, রানীর ভাগ্যের সাথে অভিমান করে কোথায় হারিয়ে গেল? আদৌ বেঁচে আছে নাকি? নাকি অভিমানের পাল্লাটা এতই ভারী যে সইতে না পেরে নিজেকে উৎসর্গ করেছে? আমির দীর্ঘশ্বাস ছাড়লো। সে ফরিনার কবরের দিকে তাকালো। পদ্মজা বাঁশের কঞ্চি নেওয়ার জন্য দাঁড়িয়েছে মাত্র। তার সাদা শাড়ির আঁচল মাটিতে ছুঁই ছুঁই, শাড়ির এক পাশে কাদা মাখানো। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামচে ধরে। সাদা শাড়ি পরা অবস্থায় পদ্মজাকে দেখে আমিরের আত্মা স্তব্ধ হয়ে যায়। সে চেয়ার খামচে ধরে। বুকের ভেতর সূচের মতো তীক্ষ্ণ একটা যন্ত্রণা শুরু হয়। ক্ষীণ মুহূর্তের পার্থক্যে সেই যন্ত্রণা বুক ছাপিয়ে সারা শরীরে ছড়িয়ে পড়ে। ব্যাখ্যাতীত যন্ত্রণার অনুভূতিতে তার ভেতরটা গাঢ় হয়ে যায়। সে 3 রাত 2 দিন পাতাল ঘর থেকে আজ সকালে বেরিয়ে এসেছে। অন্দরমহলে না গিয়ে সোজা আলোক ঘরে চলে আসে। মগার পাশে গিয়ে শুয়ে পড়ে। মগা আমিরকে তার পাশে শুতে দেখে চমকায়। তবে উভ্রান্ত আমিরের সাথে কথা বলার সাহস হয় না। সে মেরুদণ্ড সোজা করে চুপচাপ শুয়ে থাকে। বেশ কিছুক্ষণ পর আমির ঘুম ঘুম চোখে বলল, আমি যে এখানে আছি কেউ যেন জানতে না পারে। মগা সোজা থেকেই চোখ ঘুরিয়ে আমিরের পিঠের দিকে তাকিয়ে বলল, আচ্ছা। আমির ঘুমিয়ে পড়ে। এই তো কিছুক্ষণ আগেই তার ঘুম ভেঙেছে। শরীরের এক ফোঁটাও শক্তি ছিল না। 2 দিন শুকনো খাবার আর 2 বোতল পানি খেয়ে কাটিয়েছে। মগা আমিরের মুখ দেখে বুঝতে পারে আমির ক্ষুধার্ত। সে অন্দরমহল থেকে পিঠা এনে দেয়। লতিফা গতকাল বিকেলে পিঠা বানিয়েছিল। আমির বিনা বাক্যে পিঠা খেলো। তারপর জানালা খুলে পদ্মজার পরনে সাদা শাড়ি দেখে থমকে গেল, স্তব্ধ হয়ে গেল। আমিরের বুকের ভেতর থেকে কেউ একজন বলল, এই চোখ গলে যাক, দৃষ্টি কমে যাক, সাদা রং এত বিচ্ছিরি কেন? আমির অযত্নে বড় হওয়া মাথার চুলগুলো এক হাতে টেনে ধরে হা করে শ্বাস নিল। জানালা দিয়ে আসা আলোয় মগা আবিষ্কার করলো আমিরের হাতে অগণিত কামড়ের দাগ। তাও সে চুপ থাকলো। আগ্রহ চাপা দিল। আমিরের হাতে কামড় দেওয়ার জন্য হা করে তখন মগার উপস্থিতি টের পায় আর থেমে যায়। তার চোখ দুটি অস্বাভাবিক রকমের লাল। মগা চোখের দৃষ্টি নামিয়ে ফেলে। আমির পানি পান করে ঘরের বাইরে বেরিয়ে আসে। পূর্ণা হাওলাদার বাড়িতে ঢুকেই আলোক ঘরের সামনে আমিরকে দেখতে পেল। আমিরকে দেখে অজানা বোবা একটা অনুভূতি কুণ্ডলি পাকিয়ে পূর্ণার বুকের ভেতর ঢুকে পড়ে। সে দৌড়ে আসে। পূর্ণাকে আসতে দেখে আমির তার এলোমেলো চুল ঠিক করে হাসি হাসি মুখ করার চেষ্টা করলো। পূর্ণা আমিরের সামনে এসে দাঁড়ায়। সে অবাক চোখে আমিরকে দেখে। আমিরের মাথার চুল লম্বা হয়েছে। চুলগুলো আগে চিকচিক করতো, এখন কেমন ময়লা দেখাচ্ছে। দাড়ি গোফের জন্য গাল দেখা যাচ্ছে না, শুকিয়েছে অনেক। আমিরকে দেখে পূর্ণার চোখে মুখে যে আনন্দটা আগে ফুটে উঠতো সেটা আজ নেই, বরং বিষণ্ণতায় ছেয়ে আছে। আমিরকে দেখেই পূর্ণার চোখ দুটি বিষণ্ণ হয়ে উঠেছে। পূর্ণার আমিরের জন্য মায়া হয়। আমির কখনো তার বোনের জামাই ছিল না, বড় ভাই ছিল। তাই অনুভূতিটা ছোট বোনের মতোই রক্তাক্ত। পূর্ণা পাংশুটে স্বরে বলল, আমি এখনো বিশ্বাস করতে পারি না ভাইয়া। পূর্ণার কথা শুনে আমির অবাক হলো না। সে শুনেছে পূর্ণা এক রাত এখানে ছিল, তাহলে পদ্মজা নিশ্চয়ই সবকিছু বলেছে। পূর্ণা আবার বলল, এত নিখুঁত অভিনয় কেউ করতে পারে না। তোমার ধমক, উপদেশ, ভালোবাসা কিছু অভিনয় ছিল না। এতটুকু আমি বুঝতে শিখেছি। তুমি চাইলে সব খারাপ ছেড়ে দিতে পারবে। ভাইয়া, দয়া করে তুমি আমার ভালো ভাই হয়ে থাকো। পূর্ণা কেঁদে দিল। সে কান্না ছাড়া অনুভূতি প্রকাশ করতে পারে না। আমির সবসময় পূর্ণার মাথায় হাত রেখে উপদেশ দেয়, সান্ত্বনা দেয়। অভ্যাস মতো আজও পূর্ণার মাথায় হাত রাখতে গেল, কিন্তু রাখলো না, থেমে গেল। যদি পূর্ণা এই ছোঁয়াকে অপবিত্র মনে করে? আমির নিজের হাত গুটিয়ে নিল। প্রসঙ্গ পাল্টাতে বলল, মৃদুল নাকি আজে বাজে কথা বলেছে। পূর্ণার বুকের ভেতরটা থাকা টনটনে অভিমানটা কণ্ঠস্বরে বলে উঠল, কথা ঘোরাচ্ছেন কেন ভাইয়া? আমির নিরুত্তর। পূর্ণা বলল, তোমার নাকি মন নেই, মায়া দয়া নেই, তুমি নাকি পাষাণ, নিষ্ঠুর। উত্তরে কি বলবে আমির? হ্যাঁ, আমি পাষাণ বলবে নাকি চুপ থাকবে? আমির বুঝতে পারল না। পূর্ণা আমিরের নিশ্চুপ থাকাটা পছন্দ করছে না। শ্যাম বর্ণের আমির হাওলাদারকে একসময় পূর্ণা পছন্দ না করলেও এখন আত্মার সাথে মিশে গিয়েছে। আমির বাচাল প্রকৃতির মানুষ, সারাক্ষণ কথা বলে, কিন্তু আজ তার মুখে কথা নেই। পূর্ণা সাবধানে ভেজা কণ্ঠে বলল, আমিও কি তোমাকে ঘৃণা করব ভাইয়া? আমির ছটফট করতে থাকে। তার পা দুটি অস্থির, চোখের দৃষ্টি অস্থির। কপালে ছড়িয়ে থাকা কয়েকটা চুল টেনে ধরে পূর্ণা কাহারও স্বরে বলল, আপা খুব কষ্টে আছে ভাইয়া। আপা ছোট থেকে কষ্ট পেয়ে আসছে, এখনো পাচ্ছে। আর কতদিন কষ্ট পাবে? কবে সবকিছু ঠিক হবে? আমির চটজলদি উত্তর দিল, 2 দিন। পূর্ণা ভ্রু কুচকালো, বলল, 2 দিন পর সব ঠিক হয়ে যাবে? আমির কথা বলল না, তবে হ্যাঁ সূচক মাথা নাড়ালো। পূর্ণার ঠোঁটে হাসি ফুটে ওঠে। তবে কি আমির সবকিছু ছেড়ে দিতে যাচ্ছে? পূর্ণার ঠোঁটের হাসি প্রশস্ত হয়। সে খুশিতে বাকবাকুম হয়ে যায়। বলল, সত্যি? আমির ধীরে সুস্থে বলল, আমাদের কি কথা হয়েছে পদ্মজাকে বললো না এখন। বলবো না ভাইয়া, ভুলেও বলবো না।
আমিরের সাথে পূর্ণার বেশিক্ষণ কথা হলো না। আমির চুপচাপ বিষণ্ণ। পূর্ণা অনুমতি নিয়ে পদ্মজার কাছে চলে যায়। আমির বারান্দায় থেকে চেয়ার নিয়ে বাইরে এসে বসলো। লতিফা মগাকে বাজারে পাঠানোর জন্য আলোক ঘরে আসে। ঘর থেকে বাইরে তাকিয়ে আমিরকে দেখতে পায়। আমিরকে দেখে সে প্রাণ ফিরে পায়, উত্তেজিত হয়ে পড়ে। ঘর থেকে চিৎকার করে ডাকলো, ভাইজান। আমির তাকালো। লতিফা ছুটে বাইরে আসে। সে গত 2 দিন পাতাল ঘরের আশেপাশে গিয়ে ঘুরঘুর করেছে, কিন্তু আমিরের দেখা পায়নি। পদ্মজার সাথে ঘটে যাওয়া ঘটনাটা না বলা অবধি সে কিছুতেই শান্তি পাবে না। পদ্মজা চারা লাগানোর পর আস্তে আস্তে চাপ দিয়ে গোড়ার মাটি শক্ত করে দিল। এরপর গোড়ায় পানি দিল। তারপর গাছকে খাড়া রাখার জন্য বাঁশের কঞ্চি ব্যবহার করে। কাজ শেষ করে হাত ধুয়ে উঠতেই পূর্ণার গলা ভেসে আসে, আপা। পদ্মজা ঘাড় ঘুরিয়ে তাকালো। পূর্ণার চোখ দুটি মার্বেলের মতো গোল গোল হয়ে তার দিকে তাকিয়ে আছে। পদ্মজা বুঝতে পারলো তার পরনের সাদা শাড়ি দেখে পূর্ণা অবাক হয়েছে। পূর্ণা এগিয়ে এসে রাগী স্বরে বলল, সাদা শাড়ি পরছো কেন আপা? তুমি কি বিধবা? পদ্মজা বালতি হাতে নিয়ে বলল, বিধবা হলেই মানুষ সাদা শাড়ি পরে? এমনি পরা যায় না। বিবাহিতারা সাদা শাড়ি পরতে পারে না। আবার এমন শাড়ি অন্য কোনো রং নাই। বলেছিলাম না এই বাড়িতে না আসতে? আমি তো আগামীকাল সকালেই যেতাম। তুমি শাড়ি পাল্টাও। পদ্মজা ভ্রুকুটি করে বলল, তুই তো ক্যাটকেটে হয়ে গেছিস, সংসার করবি কি করে? আপা, তুমি এই শাড়ি এক্ষুনি খুলে পাল্টাবে। পূর্ণাকে বাচ্চাদের মতো জেদ করা দেখে পদ্মজা হাসলো। বলল, কেন, ভালো দেখাচ্ছে না? পূর্ণা চোখ ছোট ছোট করে বলল, না দেখাচ্ছে না, ভূতের মতো দেখাচ্ছে। পূর্ণা দৃঢ় কণ্ঠ, তাকে এখন যাই বলা হোক সে শুনবে না। আগামীকাল বিয়েটা হয়েই গেলে পদ্মজার শান্তি। পদ্মজা অন্দরমহলের দিকে যেতে যেতে বলল, ঘরে আয়, আগে বলো শাড়ি পাল্টাবা। পদ্মজা পূর্ণার দিকে তাকালো। পূর্ণা রাগি রাগি ভাব আনার চেষ্টা করে। পদ্মজা হাসলো, বলল, ঘরে চল, পাল্টাবো। পূর্ণা পদ্মজাকে পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে। আজকের দিনটা আসলেই সুন্দর, যা চাচ্ছে তাই হচ্ছে। সে উল্লাসিত। পদ্মজা বলল, বাড়ি ছেড়ে এলি কেন? মৃদুল এসে তোকে না দেখলে মন খারাপ করবে না? করলে করুক। ঘরে এসে পূর্ণা জোর করে পদ্মজাকে কালো শাড়ি পরিয়ে দিল। পদ্মজাও মেনে নিল। যদি মৃদুল আজ আসে, আগামীকাল আল্লাহ চাইলে পূর্ণার বিয়ে হবে। তারপর চলে যাবে শ্বশুরবাড়ি। এরপর আর কোনোদিন দেখা হবে নাকি পদ্মজা জানে না। সজ্ঞানে পরিকল্পিতভাবে সে যা করতে যাচ্ছে তাতে আবার দেখা হওয়ার সম্ভাবনা খুবই কম। তাই আজ আর কালকের দিনটা শুধু পূর্ণার মতোই হোক। পূর্ণা পদ্মজাকে শাড়ি পরানো শেষে বলল, কত সুন্দর লাগছে। আর তখন কি একটা মরা রঙের শাড়ি পরেছিলে, দেখতে খুব খারাপ লাগছিল। আসলেই দেখতে খারাপ লাগছিল? পূর্ণা অসহায় চোখে তাকায়। সে কি করে বলবে তার আপাকে সবকিছুতেই ভালো দেখায়, কিন্তু সাদা রংটা যে অশুভ ইঙ্গিত দেয়। পূর্ণার মনের অবস্থা পদ্মজা যেন উপলব্ধি করতে পারে। সে পূর্ণাকে বিছানায় বসিয়ে বলল, আজ আমার বোনকে খুব বেশি সুন্দর লাগছে। পূর্ণা লজ্জা পেল। পদ্মজা বলল, কি খাবি? পূর্ণা আয়েশ করে বসে বলল, খাবো না, খেয়ে আসছি। ভাপা পিঠা খাবি? লুতু বুবু বানিয়েছে। না আপা, কিছুই খাবো না। আপা? পূর্ণা চাপা স্বরে আবার ডাকলো। পদ্মজা উৎসুক হয়ে তাকালো। পূর্ণা বলল, বাড়ির মানুষদের কি অবস্থা? জানি না, খাওয়ার সময় শুধু দেখা হয়, তারাও কিছু বলে না, আমিও না। পূর্ণা প্রবল উৎসাহ নিয়ে জানতে চাইল, ওদের নিয়ে কি পরিকল্পনা করেছো? পদ্মজা তার পরিকল্পনা চেপে গেল। এখনো ভাবিনি। তুই তোর বিয়েতে মন দে, নামাজ রোজা কিন্তু কখনো ছাড়বি না, ভদ্রভাবে থাকবি, মাথা ঢেকে রাখবি সবসময়, আর অন্যায় করবি না, আর কখনো সহ্য করবি না, ঠিক আছে? পূর্ণা গর্ব করে বলল, আমি গত 2 দিন এক ওয়াক্ত নামাজও ছাড়িনি, এখনো দুপুরে নামাজ পড়ে আসছি। এই তো ভালো মেয়ে, ভালো বউ হবে। পূর্ণার চোখ ভর্তি কাজল, ডাগর ডাগর চোখ দুটি কাজলের ছোঁয়াতে ফুটে উঠেছে। সোজা সিটি করে লম্বা চুল বেনি করা, কানে 7 রঙের গোল আকৃতির দুল, গায়ের ওড়নার পাথরের কাজ, হাতে ঝনঝন করছে কাচের চুড়ি। সত্যি খুব সুন্দর লাগছে। পদ্মজা মুগ্ধ হয়। সে পূর্ণার এক হাতের উল্টো পাশে চুমু দিয়ে বলল, সত্যি আজ খুব সুন্দর লাগছে, নজর না লাগুক, মাশাল্লাহ। পূর্ণা মনে মনে ভীষণ খুশি হয়, গড়গড় করে উগরে দেয়। ভেতরের সব কথা, স্বপ্ন, আশা, তার কথাবার্তা শুনে মনে হচ্ছে সে যেন বহু বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছে, বা একটা রঙিন ফড়িং বোতল থেকে মুক্ত হয়ে আকাশে উঠছে। পূর্ণাকে এত খুশি দেখে পদ্মজার মন প্রাণ জুড়িয়ে যায়। তার কোমল হৃদয়টা পূর্ণার মন খোলা হাসি দেখে খুশিতে কেঁদে ওঠে। সন্ধ্যার কিছুক্ষণ আগে পূর্ণা অন্দরমহল থেকে বের হয়। পদ্মজা মগাকে ডেকে বলল পূর্ণাকে এগিয়ে দিয়ে আসতে। পূর্ণা জেদ ধরে, আমি একা যেতে পারবো আপা, সন্ধ্যা তো হয়নি। পূর্ণার জেদকে পদ্মজা পাত্তা দিল না, তাই পূর্ণা মগার সাথে যেতে রাজি হয়। পূর্ণা যাওয়ার আগে শক্ত করে পদ্মজাকে জড়িয়ে ধরল। পদ্মজা পূর্ণার মাথায় হাত বুলিয়ে বলল, সকালেই আসবো। পূর্ণা পদ্মজার দিকে মুখ তুলে তাকায়, বলল, তোমার সুখী আমার সুখ আপা, তুমি আমার মা, তুমি আমার ভালোবাসা। পূর্ণা কেন এত ভালোবাসে? পদ্মজার বুক ভরে যায়। সে পূর্ণার গাল ছুঁয়ে বলল, আমাকে তোর মাঝে খুঁজে পাই আমি। যখন শ্বশুরবাড়ি চলে যাবি, আমার মাও চলে যাবে।
পূর্ণার কান্না পায়। সে আবার পদ্মজাকে জড়িয়ে ধরে। দুই বোনের বুকের ভেতরটা জ্বলে পুড়ে খাক হয়ে যাচ্ছে। পদ্মজা বেলা দেখে তাড়া দিল, বাড়ি যা, সন্ধ্যা হয়ে যাবে। আর একটু জড়িয়ে রাখি। পূর্ণার মায়াময় আবদার। পদ্মজা কি বলবে খুঁজে পায় না। পূর্ণাকে বুকের সাথে শুধু চেপে ধরে রাখে। আশেপাশে যেন চেয়ে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে তার বোনটা যেন সুখী হয়। মৃদুলের ভালোবাসায় পূর্ণার জীবনটা যেন পূর্ণ হয়ে ওঠে। হাওলাদার বাড়ি থেকে 2 মিনিট দূরত্বে গিয়ে পূর্ণার মনে পড়ে সে মৃদুলের কথা আমিরকে বলেনি, এমনকি বিয়ের কথাও বলেনি। পদ্মজা আমিরকে কিছু বলবে না পূর্ণা জানে। এখন যদি সেও না বলে, কাল যদি আমির তাদের বাড়িতে না যায়। পূর্ণা হাঁটা থামিয়ে মগাকে বলল, এখন বাড়ি যাব না, আমাকে আবারও ওই বাড়িতে যেতে হবে। রাইত হইয়া যাইব। তুমি যাও, আমি আমির ভাইয়ার সাথে দেখা করব। মগা কান চুলকাতে চুলকাতে বলল, পরে আমি তোমারে নিয়ে আইতে পারতাম না, বাজারে যাবো। তুমি বাজারে যাও, আমাকে ভাইয়া দিয়ে আসবে। আচ্ছা তাইলে আমি যাই। মগা বাজারের দিকে চলে যায়। পূর্ণা আবার হাওলাদার বাড়িতে আসে। হাওলাদার বাড়ির সুপারি গাছগুলো মৃদু বাতাসে দুলছে, বাতাসে শীত বয়ে নিয়ে বেড়াচ্ছে। পূর্ণা তার ওড়না ভালো করে গায়ে জড়িয়ে নিল। আলোক ঘরের আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। সন্ধ্যার আজানের সুর ভেসে আসে কানে। দিনের আলো বিদায় নিচ্ছে।